বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। যদিও নানা কারণে বৈরী পরিস্থিতিতে আছি আমরা বিভিন্নভাবেই, তবু আমরা আশা করছি একদিন নিশ্চয় সুসময় আসবে। তো তোমরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ কাণ্ডারি, তোমাদের উপরই আমাদের সমস্ত আশা ভরসা। আশা করছি তোমরা নিশ্চয়ই একদিন আমাদের এই প্রিয় স্বদেশটাকে আমাদের জন্য, সবার জন্য আবার বসবাসযোগ্য করে গড়ে তুলতে পারবে ইনশাআল্লাহ। সেই আশাবাদ নিয়ে আমি আজ ক্লাস শুরু করছি। আমি শামীমা আক্তার, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। আমি তোমাদের গত ক্লাসে পড়িয়েছিলাম, আমি প্ল্যান্ট ফিজিওলজি পড়াচ্ছি তোমাদের। প্ল্যান্ট ফিজিওলজির অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ট্রান্সপোর্ট প্রসেস অফ মিনারেল সল্টস অ্যাবজর্পশন পড়াচ্ছিলাম আমি। তার মধ্যে আমি প্যাসিভ অ্যাবজর্পশনটা গত ক্লাসে পড়িয়েছি, বা নিষ্ক্রিয় পরিশোষণ প্রক্রিয়া। আজ আমি একটু সক্রিয় পরিশোষণ প্রক্রিয়া সম্পর্কে তোমাদেরকে কিছু পড়ানোর চেষ্টা করব। সক্রিয় পরিশোষণ বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস অফ মিনারেল সল্টস অ্যাবজর্পশন। চ্যাপ্টার 9, প্লান্ট ফিজিওলজি, অ্যাক্টিভ অ্যাবজর্পশন অফ মিনারেল সল্টস। গতদিন আমরা পড়েছিলাম প্যাসিভ অ্যাবজর্পশন বা নিষ্ক্রিয় পরিশোষণ। সেখানে আমরা জেনেছিলাম যে মাটির দ্রবণ থেকে কোনো আয়ন উদ্ভিদের মূলরোম বা মূলের কোষে প্রবেশ করে, সরাসরি প্রবেশ করে, এবং এখানে কোনো বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না, আমরা নিষ্ক্রিয় পরিশোষণে জেনেছিলাম। এখন আমরা আসো সক্রিয় পরিশোষণ সম্পর্কে জানবো। সক্রিয় পরিশোষণের সংজ্ঞাটা প্রথমে আমরা জানবো, বা অ্যাক্টিভ অ্যাবজর্পশন। মাটির দ্রবণে কোনো আয়নের ঘনত্ব বা মাটিস্থ দ্রবণে, তোমরা জানো যে আয়নগুলো, মিনারেল সল্টস গুলো আয়ন আকারে থাকে মাটির দ্রবণে, সেখান থেকে উদ্ভিদ মূলের সাহায্যে সেগুলোকে পরিশোষণ করে। তো মাটিস্থ দ্রবণে কোনো আয়নের ঘনত্ব মূলের শোষণাঞ্চলের কোষরসে সে আয়নের ঘনত্ব অপেক্ষা কম হলেও দেখা যায় যে মাটির দ্রবণ থেকে ওই আয়ন কোষরসের অভ্যন্তরে প্রবেশ করছে। এখানে গত ক্লাসের চেয়ে একটু ভিন্ন, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে বলা হচ্ছে যে মাটির দ্রবণে যদিও কোষ রসের ওই আয়নের ঘনত্ব অপেক্ষা যদিও মাটির দ্রবণে ওই আয়নের ঘনত্ব কম হয়, তারপরও ঘনত্ব ক্রমের বিপরীত দিক দিয়ে বা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের বিরুদ্ধে এই শোষণটা কিন্তু ঘটে থাকে। তার মানে হচ্ছে আমরা সর্বদা জানি যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানেই হচ্ছে ঢাল, মানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে, যা আমরা প্যাসিভ অ্যাবজর্পশনে দেখেছিলাম। কিন্তু এখানে দেখা যাচ্ছে মাটির দ্রবণে ওই আয়নের ঘনত্ব কিন্তু কম, কিন্তু মূলরোমের কোষে বেশি হলেও কিন্তু ঘনত্ব ক্রম বা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের বিরুদ্ধে এই শোষণটা ঘটছে। এবং এই শোষণটা যেহেতু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বা ঘনত্ব ক্রমের বিপরীতে ঘটছে, তাই এতে বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন পড়ে। আর যেহেতু বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন পড়ছে, কাজেই মেটাবলিক এনার্জির প্রয়োজন পড়ছে, কাজেই এটা হচ্ছে অবশ্যই অ্যাক্টিভ অ্যাবজর্পশন। তাহলে সক্রিয় পরিশোষণে আমরা বুঝবো যে যেই পরিশোষণ প্রক্রিয়ায় বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন হয় সেটাই হচ্ছে সক্রিয় পরিশোষণ। অর্থাৎ গত ক্লাসে আমি বলেছিলাম এটিপি ভেঙে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়, তা এখানে বিপাকীয় শক্তি হিসাবে ব্যবহৃত হয়। এটিপি আমি বলেছিলাম ফসফেট ঘটিত যে কোনো যৌগ, এটিপি এডিনোসিন ট্রাইফসফেট, সেটা ভেঙে গেলে কি উৎপন্ন হবে? এডিপি মানে এডিনোসিন ডাইফসফেট প্লাস ইনঅর্গানিক ফসফেট প্লাস বিপুল পরিমাণ শক্তি, এবং সেই শক্তিটাই কিন্তু এখানে অ্যাক্টিভ অ্যাবজর্পশন বা সক্রিয় পরিশোষণে ব্যবহৃত হচ্ছে। কাজেই এ জাতীয় পরিশোষণকেই বলা হচ্ছে সক্রিয় পরিশোষণ। আশা করি তোমরা সক্রিয় পরিশোষণের সংজ্ঞাটা বুঝতে পেরেছো। এখন আসো
সক্রিয় পরিশোষণের বিভিন্ন, যেমন আমরা প্যাসিভ অ্যাবজর্পশন বা নিষ্ক্রিয় পরিশোষণের বিভিন্ন মতবাদ জেনেছিলাম গত ক্লাসে। এখন সক্রিয় পরিশোষণের মতবাদ সম্পর্কেও আমরা জানব। সক্রিয় পরিশোষণের বিভিন্ন মতবাদ প্রচলিত আছে, তবে প্রত্যেক মতবাদই কিন্তু আয়ন বাহক ধারণার উপর প্রতিষ্ঠিত। আয়ন বাহক ধারণা সম্পর্কে আমি তোমাদের একটু পরে ধারণা দিব। আয়ন বাহক ধারণা, দ্য কেরিয়ার কনসেপ্ট অফ আয়ন। কেরিয়ার কনসেপ্ট অফ আয়ন, প্রত্যেকটি মতবাদই এই আয়ন বাহক ধারণার উপর প্রতিষ্ঠিত। এখন মতবাদ, আর আরেকটা কথা তোমাদের আমি বলে নিচ্ছি, অধিকাংশ খনিজ লবণ যে আয়ন আকারে শোষিত হয়, তার মধ্যে অধিকাংশ খনিজ লবণই কিন্তু সক্রিয় পদ্ধতিতেই উদ্ভিদ কর্তৃক পরিশোষিত হয়। অধিকাংশ খনিজ লবণ সক্রিয় পদ্ধতিতে পরিশোষিত হয়। আমি একটু বারবার বলছি, রিপিট করছি যেন তোমরা বুঝতে পারো। মতবাদগুলো হচ্ছে, 1 নাম্বার দেখো তোমরা, তোমাদের সামনে আশা করছি বই আছে, সাইটোক্রোম পাম মতবাদ বা লুন্ডেগার্ড মতবাদ 1 নাম্বার। আজকে আমরা সাইটোক্রোম পাম মতবাদ বা লুন্ডেগার্ড মতবাদ সম্পর্কে আলোচনা করব মেইনলি। 2 নাম্বার আছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট থিওরি। 3 নাম্বার হচ্ছে লেসিথিন বাহক ধারণা বা লেসিথিন বাহক ধারণা, লেসিথিন ক্যারিয়ার কনসেপ্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আয়ন বাহক ধারণা মোট 3টি মতবাদ প্রতিষ্ঠিত। সেই 3টি মতবাদ সম্পর্কে আমরা আজকে জানবো, এবং প্রত্যেকটি মতবাদই কিন্তু আয়ন বাহক ধারণার উপর প্রতিষ্ঠিত, সক্রিয় পরিশোষণের প্রত্যেকটি মতবাদ। তো এখন একটা ছবির মাধ্যমে আমরা আয়ন বাহক বা দা কেরিয়ার কনসেপ্ট অফ আয়নটা বোঝার চেষ্টা করছি। তোমাদেরকে নরমালি আমি বলছি, তোমরা যেহেতু উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী, তো তোমরা শুধু এইটুকুই জানো যে প্রত্যেকটা এখানে কেরিয়ার কনসেপ্ট বা আয়ন বাহক ধারণা মানে হচ্ছে, এখানে আয়ন আরেকটি যৌগিক পদার্থ বা আরেকটি রাসায়নিক পদার্থের সাথে মিলিত হয়ে বাহক আয়ন যৌগ বা কেরিয়ার আয়ন কমপ্লেক্স তৈরি করবে। সেই কেরিয়ার আয়ন কমপ্লেক্সটি কোষঝিল্লি দ্বারা বাহিত হয়ে, কোষঝিল্লি দিয়ে বাহিত হয়ে কোষের অভ্যন্তরে প্রবেশ করে আয়নটাকে রিলিজ করে দিবে, এবং কেরিয়ার বা বাহক আবার পুনরায় নিজের স্থানে ফিরে আসবে। এখানে তোমরা ছবিটা দিয়ে কিছুটা বোঝার চেষ্টা করো। ছবিটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি। কেরিয়ার মানে হচ্ছে এমন একটি বাহক যেটা আয়নকে পরিবহন করে কোষের অভ্যন্তরে নিয়ে যায়, সেটাই হচ্ছে কেরিয়ার বা বাহক। এটাকেই বলা হচ্ছে আয়ন বাহক। আর আয়ন বাহকটা মিলে, আয়ন বাহকটা আয়নের সাথে যুক্ত হয়ে তৈরি হয় কেরিয়ার আয়ন কমপ্লেক্স। সেই কেরিয়ার আয়ন কমপ্লেক্সটাই কোষের অভ্যন্তরে প্রবেশ করে আয়নকে রিলিজ করবে এবং নিজে আবার পরে নিজের স্থানে এসে ফিরে যাবে। তাহলে বলছি আমি 3টি মতবাদই কিন্তু আয়ন বাহক ধারণা বা দা ক্যারিয়ার কনসেপ্টের উপর নির্ভরশীল। তো আজ আমরা পড়ব সাইটোক্রোম পাম মতবাদ। তো সাইটোক্রোম পাম মতবাদের আরেকটি হচ্ছে বিজ্ঞানীর নাম অনুসারে যিনি দান করেছিলেন, লুন্ডেগার্ড থিওরি। লুন্ডেগার্ডের মতবাদও বলা হয়, লুন্ডেগার্ডের মতবাদও বলা হয় সাইটোক্রোম। এখন আসো আমরা শুরুতেই জানবো যে সাইটোক্রোম বলতে কি বোঝায়। আমি এখানে সবই লিখেছি তোমাদের সুবিধার্থে। সাইটোক্রোম হচ্ছে এমন একটি রাসায়নিক পদার্থ যা কোষের ভেতরে থাকে এবং এটা বর্ণকণিকা যুক্ত। আরো একটা কথা যেটা আমি লিখিনি, অবশ্যই এটা আয়রন ধারণকারী একটি যৌগিক পদার্থ। আয়রন থাকবে এতে আয়রন থাকবে বা এফি হচ্ছে আয়রন, তোমরা জানো আয়রন থাকবে। এবং এটি এমন একটি রাসায়নিক পদার্থ যা কোষের ভেতরে থাকবে এবং এটা বর্ণকণিকা যুক্ত। এটি প্রধানত কোষের কোষ ঝিল্লিতে অবস্থান করে। তোমরা আশা করি জানো কোষের চতুর্দিকে যে সজীব ঝিল্লি রয়েছে সেটাই হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, সেখানেই অবস্থান করে এই সাইটোক্রোম। সাইটোক্রোমের কাজ কি? সাইটোক্রোমের কাজ কি? সাইটোক্রোমের কাজ হচ্ছে কোষের অভ্যন্তরে অ্যানায়ন পরিবহন করা। তোমরা আশা করি মনে আছে, অ্যানায়ন হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত আয়ন, ক্যাটায়ন হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত আয়ন। তাহলে সাইটোক্রোমের কাজ কি? কাজ হচ্ছে কোষের অভ্যন্তরে অ্যানায়ন পরিবহন করা। এছাড়াও এটি এমন একটি বাহক অণু, একটু আগে আমি তোমাদেরকে কেরিয়ার সম্পর্কে বলেছিলাম, বাহক অণু, কেরিয়ার মলিকিউল।
সেটা সাইটোক্রোমও একটি বাহক অণু। এটা এমন একটি বাহক অণু যা ইলেকট্রনকেও পরিবহন করে, অ্যানায়নের পাশাপাশি সে কিন্তু ইলেকট্রনকেও পরিবহন করে। এক্ষেত্রে ইলেকট্রনকে কোষের ভেতরের দিক থেকে সে বাইরের দিকে পরিবহন করে থাকে। ইলেকট্রনকে কোষের ভেতরের দিক থেকে সে বাইরের দিকে পরিবহন করে এবং অ্যানায়নকে সে কোষের বাইরের দিক থেকে ভেতরের দিকে পরিবহন করে। ঠিক আছে, তো তাহলে আমরা বুঝতে পারছি এখানে বাহক হিসাবে কাজ করছে কে? সাইটোক্রোম। সে থাকে কোষ ঝিল্লিতে এবং পুরো যে তোমাদের বইয়ে যে ছবিটি দেয়া আছে সাইটোক্রোম পাম্প থিওরির, সেটা হচ্ছে মূলত কোষ ঝিল্লির ছবি এটি, এবং কোষ ঝিল্লির ভেতরে যে ঘটনাগুলো ঘটে সেগুলোই আমরা আজকে জানবো। কোষ ঝিল্লির দুটি তল রয়েছে, একটি হচ্ছে ভেতরের তল আর একটি হচ্ছে বাইরের তল। তাহলে আমি ছবিতে আসছি একটু পরেই। কোষ ঝিল্লির ভেতরের তলের দিকে একটি বিক্রিয়া হয় যার নাম হচ্ছে ডিহাইড্রোজিনেজ বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়ায় হাইড্রোজেন অপসারিত হয়। এটা মনে রাখবে তোমরা যে ডিহাইড্রোজিনেজ বিক্রিয়াটা যে হয় কোষ ঝিল্লির ভেতরের দিকে, সেটা হচ্ছে ডিহাইড্রোজিনেজ বিক্রিয়া, অর্থাৎ ডি মানে ডি কথাটার অর্থই হচ্ছে হাইড্রোজেনকে অপসারণ করা, হাইড্রোজেনকে বিয়োগ করা। তাহলে এই বিক্রিয়ায় হাইড্রোজেন অপসারিত হয়। তো আমি এখানে একটা নরমাল চিত্র রেখেছি, পরে তোমাদের বইয়ের চিত্র দিয়েও বুঝাবো আমি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে সম্পূর্ণ ছবিটা, এটা কিন্তু একটা কোষ ঝিল্লি, আউটসাইড কোষ ঝিল্লির আউটসাইড, কোষ ঝিল্লির ইনসাইড। এখানে ভেতরের তলে কিন্তু ডিহাইড্রোজিনেজ রিঅ্যাকশনটা ঘটেছে। ডিহাইড্রোজিনেজ রিঅ্যাকশনটা ঘটলে কি হয়? আমরা যে জানি সাধারণত হাইড্রোজেন H2 সেটা ভেঙে কি উৎপন্ন হয়? হাইড্রোজেন আয়ন বা প্রোটন আয়ন এবং একটি ইলেকট্রন। এখানে দেখানো আছে, দেখো ডিহাইড্রোজিনেজ বিক্রিয়া, হাইড্রোজেন ভেঙে প্রোটন আয়ন উৎপন্ন হয়েছে এবং উপরের দিকে একটা ইলেকট্রন উৎপন্ন হয়েছে। তাহলে ডিহাইড্রোজিনেজ বিক্রিয়া কি হলো? হাইড্রোজেন আয়ন বা প্রোটন আয়ন উৎপন্ন হলো এবং একটা ইলেকট্রন উৎপন্ন হলো এবং একটি ইলেকট্রন উৎপন্ন হলো। তো তোমরা ছবিটা দেখতেই পাচ্ছ, ছবিটাতে আমি পরে আবার ফিরবো। এখন মোটামুটি তোমরা, আশা করছি সবার সামনে বই আছে, তোমরা বই থাকলেই বুঝতে পারবা, আমার প্রতিটি কথাই তোমরা বই থাকলে বুঝতে পারবা। এখন আসো, একটু জটিল আছে ব্যাপারগুলো, খুব জটিল না, যদি বুঝে ফেলতে পারো খুবই সহজ। আমি একটু আগেই বলেছি তোমাদেরকে, কোষ ঝিল্লির ভেতরের তলের দিকে ডিহাইড্রোজিনেজ বিক্রিয়ায় একটি প্রোটন মানে হাইড্রোজেন আয়ন এবং একটি ইলেকট্রন নির্গত হয়। ইলেকট্রনটিকে গ্রহণ করবে কে? আমি একটু আগেই তোমাদেরকে বলেছি সাইটোক্রোম। সাইটোক্রোম কোষ ঝিল্লিতে 3 ধরনের রয়েছে, সাইটোক্রোম বি আছে, সাইটোক্রোম সি আছে, সাইটোক্রোম এ আছে। তোমরা একটু পরেই বুঝবে আমি কি কেন বি আগে বলেছি, সি তারপর এ বলেছি। তো আমি আবারও বলছি, ডিহাইড্রোজিনেজ বিক্রিয়া একটি প্রোটন এবং একটি ইলেকট্রন নির্গত হয় এবং আমরা জানি যে কোষের ভেতরের তলের দিক থেকে সাইটোক্রোম ইলেকট্রনকে পরিবহন করে কোষের বাইরের তলের দিকে ছেড়ে দেয়। তাহলে প্রথমত তোমরা ছবিতে যে দেখতে পাচ্ছ, ছবির দিকে যদি তোমরা তাকাও তোমাদের বইয়ের ছবির দিকে, শুরুতেই কিন্তু সাইটোক্রোম বি যেটা, সেটাই কিন্তু ইলেকট্রনটিকে, যে ডিহাইড্রোজিনেজ বিক্রিয়া উৎপন্ন ইলেকট্রনকে সাইটোক্রোম বি গ্রহণ করছে এবং সাইটোক্রোম বি গ্রহণ করছে ঠিকই, কিন্তু এখানে দেখো সাইটোক্রোম বিতে যে আয়রন রয়েছে তার কিন্তু দুটি অবস্থা, একটি হচ্ছে ফেরিক অবস্থা মানে Fe3+, আর একটি হচ্ছে ফেরাস অবস্থা যেটা হচ্ছে Fe2+। তো Fe3+ হচ্ছে জারিত লৌহ, Fe2+ হচ্ছে বিজারিত লৌহ, মানে একটি হচ্ছে জারিত অবস্থা আর একটি হচ্ছে বিজারিত অবস্থা। এখন তোমাদেরকে আমি একটা কথা বলবো, সেই কথাটা যদি তোমরা মনে রাখো তোমাদের জন্য এটা খুবই সহজ হয়ে যাবে। সব সময় মনে রাখবা, শুধুমাত্র ইলেকট্রন গ্রহণ করতে সক্ষম হচ্ছে জারিত লৌহ মানে Fe3+। এই কথাটা মনে রাখো, কখনোই ফেরাস বা Fe2+ ইলেকট্রন গ্রহণ করতে পারে না, সর্বদা ফেরিক বা Fe3+ ইলেকট্রনকে গ্রহণ করবে। তার মানে সাইটোক্রোম বি এর Fe3+টাই কিন্তু ইলেকট্রনকে গ্রহণ করবে, নট ফেরাস। সর্বদা ফেরিক আয়নটাই ইলেকট্রন গ্রহণ করবে এবং যখনই সে ইলেকট্রন গ্রহণ করবে তখনই সে ইলেকট্রন গ্রহণ করা মাত্রই কিন্তু সে বিজারিত লৌহ বা ফেরাস আয়নে পরিণত হয়ে যায়। আবার ফেরাস আয়ন বা বিজারিত লৌহ
যখন ইলেকট্রন ত্যাগ করবে সে আবার ফেরিক আয়ন বা জারিত লৌহতে পরিণত হয়ে যায়। এই কথাটা মনে রাখবা তোমরা যে সাইটোক্রোমে যে লৌহ থাকে মানে ফেরিস আয়রন থাকে সেটা তা যখন ফেরিক হিসাবে থাকে তখনই শুধু সেই ইলেকট্রন গ্রহণ করে। তার মানে হচ্ছে সাইটোক্রোম বি এর ফেরিক বা Fe3+ই এক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে সাইটোক্রোম বি ইলেকট্রন গ্রহণ করে অতএব সাইটোক্রোম বি তে সর্বদা ফেরিক আয়নই অর্থাৎ জারিত লৌহ অবশ্যই থাকবে এবং জারিত লৌহ যেই ইলেকট্রন গ্রহণ করবে ইলেকট্রন গ্রহণ করা মাত্রই কিন্তু সে আবার বিজারিত লৌহ বা Fe2+ হয়ে যাবে। এই কথাটা এই সহজ কথাটা যতক্ষণ তুমি মাথায় ঢুকাতে পারবে তোমার জন্য এই ব্যাপারটা পুরোপুরি সহজ হয়ে যাবে। আমি আবারও বলছি তোমরা অবশ্যই ছবিটি কাছে রাখো। আমি যেহেতু ব্ল্যাকবোর্ডে তোমাদের ক্লাস নিতে পারছি না, ব্ল্যাকবোর্ডে আমি এর চেয়ে বেটার ক্লাস নিতে পারতাম, কারণ আমি সেখানে ছবি এঁকে এঁকে বুঝাতে পারতাম, কিন্তু এখানে সেই সুযোগ আমার নেই। কাজে আমি ছবিতেও যাব, কিন্তু ছবিতে যাওয়ার আগে তোমাদের যেহেতু জিনিসটা বুঝতে হবে তাই তোমরা বইয়ে মনোনিবেশ করো, বইটা সামনে রাখো। সাইটোক্রোম বি থেকে আমি আবারও বলছি সাইটোক্রোম বি এর Fe3+ ইলেকট্রনকে সর্বদা শুধুমাত্র Fe3+ ইলেকট্রন গ্রহণ করতে সক্ষম। তাহলে Fe3+ ইলেকট্রন গ্রহণ করে Fe2+ হয়ে যায়। Fe2+ আবার পরবর্তীতে সেই ইলেকট্রনটিকে ত্যাগ করবে, ত্যাগকৃত ইলেকট্রন আবার সাইটোক্রোম সি তে চলে যাবে। তাহলে Fe2+ আবার যখনই ইলেকট্রনটাকে ত্যাগ করবে সে আবার ফেরিকে পরিণত হয়ে যাবে। অ্যারো চিহ্ন দিয়ে তোমাদের বোঝানো আছে, দেখো। প্রথমত নিচের দিকে ফেরিক আয়ন, সেটা ইলেকট্রন গ্রহণ করে জারিত লৌহ, ইলেকট্রন গ্রহণ করেই সে আবার বিজারিত লৌহতে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো আছে ফেরাসে পরিণত হয়ে যায়। সেই ফেরাস আবার ইলেকট্রন ত্যাগ করে ফেরিকে পরিণত হয়ে যায়, অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো আছে সাইটোক্রোম বি এর ক্ষেত্রে। সেই সাইটোক্রোম বি থেকে যে ইলেকট্রনটি সেটা আবার সাইটোক্রোম এ তে যাবে এবং সাইটোক্রোম সাইটোক্রোম সি তে যাবে এবং সাইটোক্রোম সি তে যে ফেরিক আয়ন আছে উপরের দিকে সেই সাইটোক্রোম সি এর Fe3 আবার সেই ইলেকট্রনটিকে গ্রহণ করে বিজারিত হয়ে যাবে, মানে বিজারিত লৌহ ফেরাসে পরিণত হয়ে যাবে এবং ফেরাসটি আবার ফেরাস আয়নটি আবার ইলেকট্রন ত্যাগ করে সাইটোক্রোম এ তে দান করবে, আবার ফেরাসটা আবার ফেরিকে পরিণত হয়ে যাবে। মোটামুটি এটাই বারবার ঘটছে, এই জিনিসটাই তোমাদের ছবিতে দেওয়া আছে। তাহলে ইলেকট্রনটি সর্বপ্রথম যাবে সাইটোক্রোম বি তে, সাইটোক্রোম বি থেকে যাবে সাইটোক্রোম সি তে, সাইটোক্রোম সি থেকে যাবে সাইটোক্রোম এ তে এবং এখানে আবার সাইটোক্রোম এটা ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়ে যাবে এবং সাইটোক্রোম এ যে ইলেকট্রনটাকে ত্যাগ করবে সেটা পরবর্তীতে দেখো কোষ ঝিল্লির বাইরের তলের দিকে ইলেকট্রনটি ছেড়ে দেয়। সাইটোক্রোম এ কোষ ঝিল্লির বাইরের তলের দিকে ইলেকট্রনটি ছেড়ে দেয়। এই ইলেকট্রন ওই যে ডিহাইড্রোজিনেস প্রক্রিয়া ঘটেছিল, ডিহাইড্রোজিনেস বিক্রিয়ায় উৎপন্ন কোষের ভেতরের তলের প্রোটন এবং কোষের বাইরের দিক থেকে আসা অক্সিজেনের সাথে মিলে কোষ ঝিল্লির বাইরের তলে পানি তৈরি করে। আমি খুবই সহজ করে বোঝানোর চেষ্টা করছি, আবারও আমি বলবো, ছবি দেখিয়ে আবার বলবো। আমি আবারও বলছি, সর্বপ্রথম সাইটোক্রোম বি এর ফেরিক আয়ন ইলেকট্রন গ্রহণ করবে, তারপর ইলেকট্রন গ্রহণ করে সে ফেরাসে পরিণত হয়ে যাবে, সেই ফেরাস আবার ইলেকট্রন ত্যাগ করবে, সে আবার ফেরিকে পরিণত হয়ে যাবে, আবার সেই ইলেকট্রনকে সাইটোক্রোম সি এর ফেরিক গ্রহণ করবে, সেই ফেরিক আবার ইলেকট্রন গ্রহণ করে ফেরাস হয়ে যাবে, ফেরাস আবার ইলেকট্রন ত্যাগ করে ফেরিক হয়ে যাবে, আবার সেই ইলেকট্রন গ্রহণ করবে সাইটোক্রোম এর ফেরিক আয়ন, সেই ফেরিক আয়ন আবার ইলেকট্রন গ্রহণ করে ফেরাস হয়ে যাবে, আবার ফেরাস ইলেকট্রন ত্যাগ করে দিবে কোষ ঝিল্লির বাইরের তলের দিকে এবং সেই সাইটোক্রোম এ জারিত হয়ে যাবে। তো এখানে এই হচ্ছে নরমাল প্রক্রিয়া, এই কথাটা যদি তোমরা মনে রাখো। এবং আমি আবারও বলছি, সাইটোক্রোম এ কোষ ঝিল্লির বাইরের তলের দিকে ইলেকট্রনটি ছেড়ে দেয়, এই ইলেকট্রন ডিহাইড্রোজিনেস প্রক্রিয়ায় উৎপন্ন কোষের ভেতরের তলের প্রোটন মানে হাইড্রোজেন আয়ন কোষের বাইরের দিক থেকে আসা অক্সিজেন এর সাথে মিলে কোষ ঝিল্লির বাইরের তলে পানি তৈরি করে। তো আমরা দেখতে পাচ্ছি এই প্রক্রিয়ায় ইলেকট্রনটি ডিহাইড্রোজিনেস প্রক্রিয়ায় উৎপন্ন ইলেকট্রনটি সাইটোক্রোম বি থেকে সাইটোক্রোম সি তে যায়। প্রথমত সাইটোক্রোম বি গ্রহণ করবে, সাইটোক্রোম বি থেকে সে সি তে যাবে এবং সাইটোক্রোম সি থেকে আবার সে সাইটোক্রোম এ তে পরিবাহিত হয়।
তাহলে তোমাদের এইটা মনে রাখতে হবে, অবশ্যই ইলেকট্রন যাবে সর্বপ্রথম সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, তারপর সাইটোক্রোম এ। অবশেষে সাইটোক্রোম এ ইলেকট্রনটিকে ত্যাগ করে জারিত হয়। এখন আসো কোষের ভেতরের তলের দিকে, যদি আমরা কোষের ভেতর তল থেকে বাইরের তল যদি আমরা চিন্তা করি, দেখো এখানে ইলেকট্রনের গতিপথ দেখানো হয়েছে, সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ। তোমাদের বোঝার সুবিধার্থে আমি তোমাদের বলছি, তোমরা সবসময় মনে রাখবা ইলেকট্রনের গতিপথটা। সাইটোক্রোম বি, বি দিয়ে আমরা কি বুঝি? বেবি। সাইটোক্রোম সি, সি দিয়ে আমরা কি বুঝি? চাইল্ড। সাইটোক্রোম এ, এ দিয়ে কি বুঝি আমরা? অ্যাডাল্ট। তাহলে এই কথাটা মনে রাখবা, বি বেবি থেকে চাইল্ড, চাইল্ড থেকে অ্যাডাল্ট, তাহলেই মনে থাকবে তোমাদের ইলেকট্রনের গতিপথটা। সাইটোক্রোম বি থেকে সাইটোক্রোম সি, সাইটোক্রোম সি থেকে সাইটোক্রোম এ। এটাই হচ্ছে ইলেকট্রনের গতিপথ কোষের ভেতরের তল থেকে কোষের বাইরের তলে। অর্থাৎ এই মতবাদ অনুযায়ী সাইটোক্রোম নামক বাহক অণু ইলেকট্রনকে কোষের ভেতরের দিক থেকে বাইরের দিকে পরিবহন করে। তাহলে এই তো গেল ইলেকট্রন পরিবহন। একইভাবে কিন্তু কোষঝিল্লির বাইরের দ্রবণ থেকে কিন্তু অ্যানায়ন সাইটোক্রোম দ্বারা পরিবাহিত হয়ে কোষঝিল্লি ভেদ করে কোষ অভ্যন্তরে প্রবেশ করে। সেটা কিন্তু উল্টো। সেটা হবে কি? সাইটোক্রোম এ থেকে সি, সি থেকে বি। সেটা হবে এ থেকে সি, সি থেকে বি, উল্টোটা হবে। তাহলে আমরা এখন দেখবো যে কোষঝিল্লির বাইরের দ্রবণ থেকে অ্যানায়ন কিভাবে সাইটোক্রোম দ্বারা, সাইটোক্রোম নামক বাহক অণু বা ক্যারিয়ার দ্বারা পরিবাহিত হয়ে কোষঝিল্লি ভেদ করে কোষ অভ্যন্তরে প্রবেশ করে। তোমরা দেখো প্রথমত অ্যানায়নটা কি করে। প্রথমত কোষঝিল্লির বাইরের পর্দা ভেদ করে অ্যানায়ন কোষঝিল্লির ভেতরে প্রবেশ করবে। কোষঝিল্লির বাইরের দ্রবণ থেকে প্রথমত বাইরের দ্রবণ থেকে অ্যানায়নটা কোষঝিল্লির বাইরের পর্দাটা ভেদ করে কোষঝিল্লির ভেতরে প্রবেশ করবে। এরপর সে সাইটোক্রোম এ তে প্রবেশ করবে। এবং সাইটোক্রোম এ এর 2A হয়ে যাবে 3A। এখানে একটা কথা আমি তোমাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি। এতক্ষণ আমরা ইলেকট্রন সম্পর্কে জেনেছি, এখন আমরা অ্যানায়ন সম্পর্কে জানবো। অ্যানায়নের এখানে আয়রনের যতগুলো প্লাস, অ্যানায়নও ততগুলো হবে। যেমন Fe3 এর ক্ষেত্রে কি হবে? 3 অ্যানায়ন। Fe2 এর ক্ষেত্রে কি হবে? 2 অ্যানায়ন। তোমাদের বইতে আছে, দেখো। Fe3 দেখলেই বুঝবা তোমরা এখানে 3টা অ্যানায়ন হয়ে গেছে। Fe2 মানে 2 অ্যানায়ন হয়ে যাবে। মানে আয়রনের প্লাস যতগুলা, অ্যানায়নও ততগুলা। এটাই তোমাদের মনে রাখতে হবে। আয়রনের প্লাস Fe তে প্লাস 3টি, তাহলে এখানে অ্যানায়ন 3টি হবে। ফেরাসে Fe2 তে প্লাস 2টি, তাহলে এখানে অ্যানায়ন 2টি হবে। তাহলে প্রথমত সাইটোক্রোম এ তে প্রবেশ করবে। অ্যানায়নটা সর্বপ্রথম কোথায় প্রবেশ করবে? সাইটোক্রোম এ তে প্রবেশ করবে। সাইটোক্রোম এ তে প্রবেশ করে সে কি হবে? সাইটোক্রোম এ এর যে 2A আছে সেটা হয়ে যাবে কি? 3A। মানে ফেরাসে যেহেতু ফেরাসে প্রথমে গ্রহণ করবে, তাহলে সেটা 2A হয়ে যাবে 3A। সাইটোক্রোম 3A, এখন 3A থেকে একটি অ্যানায়ন আবার প্রবেশ করবে সাইটোক্রোম এ থেকে সি তে প্রবেশ করবে। ফলে সাইটোক্রোম সি এর 2A হয়ে যাবে 3A। 2A তে প্রবেশ করলে 2A হয়ে যাবে, ফেরিকে যাবে, অ্যারো চিহ্ন দিয়ে দেখানো আছে, 2A হয়ে যাবে 3A। আবার সাইটোক্রোম সি একটি অ্যানায়ন দিবে সাইটোক্রোম বি কে, ফলে সাইটোক্রোম বি এর 2 অ্যানায়ন হয়ে যাবে 3A। কারণ আমরা জানি ফেরাসটা গ্রহণ করলে, ফেরাসটা ত্যাগ করলেই হয়ে যাবে আবার ফেরিক, তাহলে 3A হয়ে যাবে, 2A টা হয়ে যাবে 3A। এই 3A এর একটি অ্যানায়ন তোমাদের ছবিতে আছে, দেখো। এই 3A এর একটি অ্যানায়ন সাইটোক্রোম বি কোষ অভ্যন্তরে ছেড়ে দেবে এবং এই অ্যানায়নটি কিন্তু কোষের ভেতরে পরিশোষিত হবে। আমি আবারও বলছি, তোমরা ছবি দেখো, ছবি দেখলে বুঝতে পারবে। সর্বপ্রথম অ্যানায়নটি সাইটোক্রোম এ তে প্রবেশ করবে, সেই এ থেকে এর 2A হয়ে যাবে 3A। সেই 3A থেকে একটি অ্যানায়ন আবার সাইটোক্রোম এ তে সি তে প্রবেশ করবে, সাইটোক্রোম এ থেকে একটি অ্যানায়ন প্রবেশ করবে সাইটোক্রোম সি তে, ফলে সাইটোক্রোম সি এর 2A হয়ে যাবে 3A। 3A টা আবার একটি অ্যানায়ন ত্যাগ করবে, সেটা যাবে সাইটোক্রোম বি তে, সেই সাইটোক্রোম বি এর ফলে 2A হয়ে যাবে 3A, এবং এই 3A এর একটি অ্যানায়ন সাইটোক্রোম বি কোষ অভ্যন্তরে ছেড়ে দিবে। যেহেতু এটা কোষঝিল্লির ভেতরের তল, তাই কোষ অভ্যন্তরে ছেড়ে দিবে। কোষঝিল্লি ভেদ করে এটা কোষ অভ্যন্তরে প্রবেশ করবে অ্যানায়নটি, আর এভাবেই একটি অ্যানায়ন কোষের ভেতরে
সক্রিয় পরিশোষণ পদ্ধতিতে পরিশোষিত হবে। তাহলে আমি এখানে দেখা যাচ্ছে ইলেকট্রনের গতিপথের চেয়ে কিন্তু অ্যানায়নের গতিপথটা সম্পূর্ণ বিপরীত। তোমরা দেখো এখানে কিন্তু কোষের বাইরের তল থেকে কোষের ভেতরের তল। তার মানে এখানে অ্যানায়নটা সর্বপ্রথম প্রবেশ করলো সাইটোক্রোম এ তে, সাইটোক্রোম এ থেকে গেল সাইটোক্রোম সি তে, সাইটোক্রোম সি থেকে গেল সাইটোক্রোম বি তে। এখানেও কিন্তু তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি একটা সূত্র দিয়ে দিলাম, আসিবেন, আসিবেন বা আসিবেন মনে রাখবা, আসিবেন, আসিবেন। আ দিয়ে সাইটোক্রোম এ, সি দিয়ে সাইটোক্রোম সি, সাইটোক্রোম বি। আসিবেন মনে রাখবা তোমরা, মোটামুটি এটাই মনে রাখবা ইলেকট্রনের গতিপথ ছিল সাইটোক্রোম বি থেকে সাইটোক্রোম সি, সাইটোক্রোম সি থেকে এ, আর অ্যানায়নের গতিপথ হচ্ছে সাইটোক্রোম এ থেকে সাইটোক্রোম সি, সি থেকে বি, আসিবেন। এখানে আমি তোমাদের বইয়ের ছবিটা, এখানে আমি এতক্ষণ যা পড়িয়েছি তা কিন্তু এখানে সবই তোমরা যদি বইটি ফলো করো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এখানে সুন্দরভাবে দেওয়া আছে আবুল হোসেন স্যারের বইতে, খুবই সুন্দরভাবে আমি যা যা বলছি একেবারে খুব সুন্দর করে এখানে তুলে দেওয়া আছে। তোমরা অ্যারো চিহ্নের দিকটা মনে রাখবা। আবারও আমি বলছি তোমরা সর্বদা মনে রাখবা যে কখনোই ফেরাস আয়ন ইলেকট্রন গ্রহণ করতে পারে না। সাইটোক্রোম বি বলো, সি বলো বা এ বলো, সর্বদা ফেরিক আয়নটা সাইটোক্রোম ইলেকট্রন গ্রহণ করবে এবং ইলেকট্রন গ্রহণ করা মাত্রই সে ফেরাসে পরিণত হয়ে যাবে, যা আমরা অ্যারো চিহ্ন দিয়ে দেখতে পাচ্ছি। প্রথমত আমরা দেখতে পাচ্ছি অ্যারো চিহ্ন দিয়ে যে সাইটোক্রোম এর ফেরিক আয়নটা ইলেকট্রন গ্রহণ করে ফেরাস হয়ে গেছে, ফেরাসটা আবার ইলেকট্রন ত্যাগ করে দিল, সেটা ফেরিক আয়ন গ্রহণ করলো, আর এটা আবার এখানে জারিত অবস্থা। এখানে দেখো ফেরাসটা সবসময় বিজারিত অবস্থা, ফেরিকটা জারিত অবস্থা, ফেরাসটা বিজারিত অবস্থা, ফেরিকটা জারিত অবস্থা, ফেরাসটা বিজারিত অবস্থা, আবার ফেরিকটা জারিত অবস্থা। দান করলে সে হয়ে যাচ্ছে বিজারিত, ত্যাগ করে বিজারিত হয়ে যায়। তো এখানে দেখো এই যে পানি তৈরি করে, ইলেকট্রনটা যে ছেড়ে দেয় বাইরের তলের দিকে, সেই ইলেকট্রন দিয়ে বাইরে থেকে আসা অক্সিজেন মিলিত হয়ে এখানে পানি তৈরি হলো, বাইরের তলে পানি তৈরি হলো। এখন আসো নিচের দিকে আরো কিছু ব্যাপার আছে। এখানে শুধু অ্যানায়ন পরিশোষিত হলে তো হবে না, সাইটোক্রোম পাম্প থিওরি দিয়ে ক্যাটায়নও পরিশোষিত হতে হবে, সেটা আমরা দেখব। তো তোমরা এখানে চিত্রটা আশা করি বুঝতে পারছো। এবং এখানে দেখো এই যে অ্যানায়ন একটা প্রবেশ করলো, তারপর 2 অ্যানায়ন হয়ে গেল 3 অ্যানায়ন, 3 অ্যানায়ন আবার এখানে প্রবেশ করলো, 2 অ্যানায়ন হয়ে গেল 3 অ্যানায়ন, আবার এখানে 2 অ্যানায়ন 3 অ্যানায়ন, 2 অ্যানায়ন থেকে ছাড়লো, আবার 3 অ্যানায়ন হলো, সেখান থেকে একটা ইলেকট্রন একটা অ্যানায়ন ভেতরের দিকে প্রবেশ করলো। এই হচ্ছে মোটামুটি খুবই সহজ সাইটোক্রোম পাম্প থিওরি, এভাবেই অ্যানায়ন পরিশোষিত হয়। এখন আসো কেন সাইটোক্রোম পাম্প থিওরি বলা হচ্ছে। সাইটোক্রোম গুলো এখানে পাম্পের মতো কাজ করে, অর্থাৎ সাইটোক্রোম ইলেকট্রনকে পাম্প করে ভেতরের দিক থেকে নিয়ে আসে, বাইরে নিয়ে আসে, এবং অ্যানায়নকে পাম্প করে বাইরে থেকে ভেতরে নিয়ে যায়। তাই এই মতবাদকে সাইটোক্রোম পাম্প মতবাদ বলা হয়। তোমরা জানো যে পানি পাম্প করা হয় উপরের দিকে তোলার জন্য, তাহলে এখানেও কিন্তু সাইটোক্রোম ইলেকট্রনকে এবং অ্যানায়নকে পাম্প করে একটিকে ভেতর থেকে বাইরে নিয়ে যায়, আরেকটিকে বাইরে থেকে ভেতরে নিয়ে যায়। তাই এই মতবাদের আরেকটি নাম সাইটোক্রোম পাম্প মতবাদ। এই সার্বিক প্রক্রিয়া পরিচালনার জন্য এটিপি ভেঙে যেহেতু শক্তি উৎপন্ন হয়, তাই একে সক্রিয় পরিশোষণ বলা হয়। এই সার্বিক প্রক্রিয়া পরিচালনার জন্য এটিপি ভেঙে, আমি প্রথমেই দেখিয়েছি এটিপি ভেঙে কিভাবে শক্তি উৎপন্ন হয়, কাজেই এই প্রক্রিয়ার নাম হচ্ছে সক্রিয় পরিশোষণ বা অ্যাক্টিভ অ্যাবজর্পশন অফ মিনারেল সল্টস। এই পদ্ধতিতে কোষাভ্যন্তরে কিছু ক্যাটায়নও পরিশোষিত হয়, আমরা এখন সে সম্পর্কেই জানবো। ক্যাটায়ন মানে হচ্ছে ধনাত্মক আয়ন বা পজিটিভ চার্জযুক্ত আয়ন। তাহলে কোষাভ্যন্তরে অ্যানায়ন প্রবেশ করে ফেললো, এখন আমরা দেখব কিভাবে ক্যাটায়নও প্রবেশ করে। বহিস্থ দ্রবণ থেকে অ্যানায়ন কোষাভ্যন্তরে চলে যায়, খেয়াল করো কথাগুলো। বহিস্থ দ্রবণ থেকে অ্যানায়ন কোষাভ্যন্তরে চলে গেল ভেতরে, ফলে বাইরে এই যে কোষ ঝিল্লির বাইরে যে মাটির দ্রবণ রয়েছে, সেই মাটির দ্রবণে কিন্তু অ্যানায়নের সংখ্যা কমে যায়, কিন্তু ভেতরের দ্রবণে আবার অ্যানায়নের সংখ্যা বেড়ে যায়। কোষের ভেতরের দ্রবণে অ্যানায়নের সংখ্যা বেড়ে গেল, এই ঘটনাটাকেই বলা হচ্ছে কেমিক্যাল গ্রেডিয়েন্ট। আমি আবারও বলছি কেমিক্যাল গ্রেডিয়েন্ট কি জিনিস, সেটা হচ্ছে যেহেতু কোষের বাইরের দ্রবণ থেকে অ্যানায়ন কোষের অভ্যন্তরে চলে গেল, তাই এর সংখ্যাগত পরিবর্তন হলো, মানে ভেতরের দ্রবণে অ্যানায়নের সংখ্যা বেড়ে গেল, বাইরের দ্রবণে অ্যানায়নের সংখ্যা কমে গেল, আর এই ঘটনাই হচ্ছে কেমিক্যাল গ্রেডিয়েন্ট। আবার অন্যদিকে
বহিস্থ দ্রবণে নেগেটিভ চার্জ কমে গেল এবং ভেতরের দ্রবণে নেগেটিভ চার্জ বেড়ে গেল একটি, আমরা জানি। অর্থাৎ এক্ষেত্রে ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট সৃষ্টি হয়। তার মানে হচ্ছে সংখ্যাগত যেমন পরিবর্তন হলো আবার পরিমাণগত পরিবর্তন হলো। বাইরের দিকে নেগেটিভ চার্জ কমে গেল, আবার ভেতরের দিকে নেগেটিভ চার্জ বেড়ে গেল, আর এই ঘটনাকে বলা হচ্ছে ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট। তাহলে এখানে পুরো ঘটনায় চার্জের সংখ্যাগত এবং পরিমাণগত পার্থক্য সৃষ্টি হয়, আর একেই বলা হয় ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। খেয়াল রাখবা যে যখন কোন একটি চার্জ কোষের বাইরে থেকে ভেতরে প্রবেশ করার ফলে চার্জের সংখ্যাগত এবং পরিমাণগত পার্থক্য সৃষ্টি হয়, তখন তাকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। এই কথাটা মনে রাখবা, ধনাত্মক চার্জ বা ঋণাত্মক চার্জের ক্ষেত্রে চার্জের সংখ্যাগত এবং পরিমাণগত পার্থক্য সৃষ্টি হলে তাকে আমরা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট বলবো। এখন আসো, এখন কোষের ভেতরে যেহেতু নেগেটিভ চার্জ বেড়ে গেছে, কোষের ভেতরে যেহেতু নেগেটিভ চার্জ বেড়ে গেছে, একে প্রশমিত করার জন্য বা বৈদ্যুতিক নিরপেক্ষতা বজায় রাখার জন্য একটি ক্যাটায়ন বাইরের দ্রবণ থেকে কোষ ঝিল্লি ভেদ করে নিষ্ক্রিয় পদ্ধতিতে কোষ অভ্যন্তরে প্রবেশ করে। দেখো তোমরা ছবিতে দেখো, ক্যাটায়নটা কিন্তু নিষ্ক্রিয়ভাবে, ওই যে আগে যে আমরা পড়েছিলাম, জাস্ট বাইরে থেকে ভেতরে এসে প্রবেশ করে যায়। যেহেতু বাইরের দিকে ক্যাটায়নের পরিমাণ বেড়ে গেছে, সংখ্যা বেড়ে গেছে, তাই বাইরের দ্রবণ থেকে, এখানে M+ দিয়ে কোষ ঝিল্লি ক্যাটায়নটাকে বোঝানো হয়েছে, বাইরের দ্রবণ থেকে কোষ ঝিল্লি নিষ্ক্রিয় পদ্ধতিতে কোষ অভ্যন্তরে প্রবেশ করেছে, অর্থাৎ ক্যাটায়ন নিষ্ক্রিয়ভাবে পরিশোষিত হয়েছে। আজ আসলে আমি তোমাদের এতটুকুই ক্লাস নিতে নেওয়ার জন্য প্রিপেয়ার্ড হয়েছি। আমি তোমাদেরকে আসলে বেশি হয়তো প্রোটন অ্যানায়ন ট্রান্সপোর্ট রয়েছে, লেসিথিন মতবাদ রয়েছে, সেগুলো আমি আরেকদিন ইনশাআল্লাহ পড়াবো। যেটা ইম্পর্টেন্ট সাইটোক্রোম পাম্প মতবাদ, সেটা আমি আজকে তোমাদের, আমি আশা করব অল্প লেকচার দিয়েছি, অল্প ক্লাসের সময়ও সংক্ষিপ্ত, তারপরে তোমরা বুঝতে পারলে আমার সার্থকতা। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সাইটোক্রোম পাম্প মতবাদের আরেকটি নাম, যেহেতু বিজ্ঞানীর নাম অনুসারে, লুন্ডেগর মতবাদ। সেই লুন্ডেগর মতবাদ বা সাইটোক্রোম পাম্প মতবাদ সম্পর্কে আজ আমি তোমাদের বললাম। আজ আমি এতটুকুই তোমাদের ক্লাস নিব, ইনশাআল্লাহ আমি সামনে ক্লাস নিব। আমি আসলে আজকের ক্লাসটা একটু সংক্ষিপ্ত আকারেই নিলাম। আশা করি তোমাদের সাইটোক্রোম পাম্প মতবাদ সম্পর্কে তোমরা কিছুটা উপকৃত হয়েছো। সাইটোক্রোম পাম্প মতবাদ বা লুন্ডেগর মতবাদ তোমরা সুন্দর করে লিখবে ইনশাআল্লাহ, আমি আশা করছি। তোমরা ভালো থাকবা। আশা করি তোমরা এখনো আছো, হয়তো জানি না আমি। আছি ম্যাডাম। আচ্ছা, আজকে একটু সংক্ষিপ্ত ক্লাসে নিয়ে নিলাম। কি তোমরা কি কিছুটা সাইটোক্রোম পাম্প থিওরি সম্পর্কে একটু বুঝতে পারলা? বুঝেছি ম্যাডাম, বুঝেছি। জি ম্যাম। হ্যাঁ, কিছু বলবা? জিজ্ঞাসা থাকলে বলতে পারো। না ম্যাডাম। পুরোটা বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাডাম, পুরোটাই। কিভাবে ইলেকট্রনটা ট্রান্সপোর্ট হচ্ছে, কিভাবে অ্যানায়নটা ট্রান্সপোর্ট হচ্ছে, বুঝতে পেরেছো তো না? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ। আচ্ছা, আর বই তো সামনে আছে। তো আজকে যদিও ক্লাস হয়ে গেছে, আশা করি তারপরও আমি ইনশাআল্লাহ আগামী দিন প্রোটন অ্যানায়ন ও ট্রান্সপোর্ট সম্পর্কে তোমাদের একটা ক্লাস নিব। সময় সংক্ষিপ্ত হলেও আজকে এতটুকুই থাকুক। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা ইনশাআল্লাহ। আগামী বুধবারে ক্লাস আদাব ম্যাডাম। আদাব 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 ম্যাম। আদাব। আসসালামু আলাইকুম।